আমি পদ্মজা, পর্ব ৪। লেখক ইলমা বেহরোজ। আজ দিনটিকে বড় অলুক্ষণে মনে হচ্ছে পদ্মজার। সকালে উঠে দেখে লাল মোরগটার একটা বাচ্চা নেই। নিশ্চয়ই এটা শিয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি, আর সেটা চোখে পড়ল এখন। এইদিকে দেয়াল গড়িটার কাটাও ঘুরছে না। গড়িটা রাজধানী থেকে হানি খালামুনি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকই হাতে গড়ি পড়ে। দেয়াল গড়ি হাতে গোনা ২-৩ জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে চেয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল। পূর্ণা, প্রেমা দুপুরের খাবার খেয়েই ঘুমিয়ে পড়েছে। পদ্মজা পাশের ঘরে উঁকি দিয়ে দেখে হেমলতা মনোযোগ সহকারে সেলাই মেশিনের কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র তিনিই সেলাই কাজ করেন। প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা জামা আছে। লুকিয়ে দেখছিস কেন, ঘরে আয়, হঠাৎ বললেন হেমলতা। পদ্মজা লজ্জা পেয়ে বলল, না আম্মা, কাজ আছে। হেমলতা জগ বাড়িয়ে দিয়ে বললেন, পানি ভরে নিয়ে আয়। জগ হাতে নিয়ে পদ্মজা বলল, ছটকা কোন মুরগিটা দেব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই ছটকা দিবেন বলে মনস্থির করেছেন। দুঃস্বপ্ন দেখলেই তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন। গরিব দুঃখীদের ছটকা দেওয়ার পরেই তিনি স্বস্তি পান। তার পূর্ণাঙ্গ বিশ্বাস, গরিব মিসকিনদের দান করলে তাদের দোয়ায় বিপদ কেটে যায়। সাদা মোরগটা, মুন্না এসেছে? না, প্রতিদিন বিকেলবেলা পানি নিতে আসে, একটু পরেই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। আসরের আজানের সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ি থেকে পানি নিতে আসে মুন্না। গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা যে কয়টা পরিবারে সচ্ছলতা বিদ্যমান, শুধু তাদের বাড়িতেই টিউবওয়েল আছে। পুরো আটপাড়াতে টিউবওয়েল মাত্র ৫টা। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিনই অনেকেই আসে। তার মধ্যে একজন মুন্না, বয়স বেশি নয়, মাত্র ১০। মা হারা ছেলেটির পঙ্গু বাবা সদরে বসে ভিক্ষা করে। মুন্নাকে দেখে রাখার বা যত্ন করার কেউ নেই। এখানে ওখানে ঘুরে বেড়ায়। কারো মায়া হলে একবেলা নিয়ে ২ মুঠো খেতে দেয়। পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে যেতেই ঘাটে দেখতে পেল ছেলেটিকে। পদ্মজা তাকে ডাকলো, এই মুন্না। মুন্না ফিরে তাকালো। পদ্মজার হাতে সাদা মোরগ দেখে খুশিতে জল করে ওঠে তার চোখ মুখ। পদ্মজা না বললেও সে বুঝে গেল আজ ছটকা পাবে। দাঁত কেলিয়ে হেসে দ্রুত পায়ে এগিয়ে এলো মুন্না। হাসছিস কেন? এই নে মোরগ, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না খুশিতে গদগদ হয়ে মোরগটিকে ২ হাতে জড়িয়ে ধরল। কি সুন্দর মুন্নার হাসি! তার খুশিতে পদ্মজাও খুশি হলো। পদ্মজা বলল, খুব খুশি? হ, আমাদের জন্য দোয়া করবি। করবাম আপা। আচার খাবি? হ, খাইবাম। কোনো খাবারে ছেলেটির না নেই, সে সব খায়। পদ্মজা আবার হাসল। খাওয়ার কথা শুনলেই পেটুক মুন্নার চোখ চকচক করে ওঠে। আচার নিয়ে আসে পদ্মজা। মুন্নার সঙ্গে ঘাটের সিঁড়িতে বসে আরাম করে দুজনে আচার খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব বালা। তাই? হ, বড় হইয়া আমি তোমারে বিয়া করবাম। পদ্মজা বিষম খেলো। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ শুনল নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। শব্দটি শুনলেই লজ্জায় লাল হয়ে যায় সে। অন্তর কাঁপে। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করে, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখে হেমলতা রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা, আবার রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই বিকেলে রাতের রান্না সেরে ফেলেন তিনি। পদ্মজা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, আম্মা আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো কি কাজ করা যায়, কিন্তু এমন কিছু পেল না যেটা করা যায়। কোনো সাহায্যের প্রয়োজনই তো নেই। হেমলতা বললেন, লাউ নিয়ে আয় লাহারি ঘর থেকে। লাহারি ঘরে নেই, ছিঁড়ে নিয়ে আয়। পদ্মজা এমনভাবে ছুটে যায় যেন মায়ের আদেশ নয়, চাঁদ পেয়েছে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙ্গা সহ নানা ধরনের সবজির মেলা বাড়ির চারিপাশে। পদ্মজা সাবধানে গাছের ওপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে যোগের উপদ্রব বেড়েছে। অবশ্য যোগের ভয় তার নেই। পদ্মজার গমন পথের দিকে জিম মেরে কতক্ষণ চেয়ে রইলেন হেমলতা।
মেয়েটাকে দেখলে মাঝে মধ্যে মন বিষণ্ণতায় ভরে ওঠে। বুকের ভেতরে কিসের যেন অস্থিরতা অনুভব হয়। যুক্তিহীন কিছু চিন্তা ঘুরে বেড়ায় মস্তিষ্ক জুড়ে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার সিমসাম গঠনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মন বলে এই দেহ পদ্মজার যন্ত্রণা। পদ্মজার উষ্ঠদয়ে নির্মস্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল যেন পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহান নিতে পারে না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবনমোহিনী রূপসীর জন্ম হলো? জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনের ওপর কারো হাত থাকে না। যদি থাকতো, হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না, কিংবা পদ্মজার মতো রূপসীর জন্মও দিতেন না। ভুলেও আল্লাহর কাছে রূপসী মেয়ে চাইতেন না। হেমলতার বুক চিরে বাড়ি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ আদায় করে 3 বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতার মারের ভয়ে পড়ে। সে ঝিমুচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজার কন্যা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তো পড়া হচ্ছেই না, সেই সঙ্গে পদ্মজার কন্যার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা, ঘুমোচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। আচমকিত ধমকে চমকে উঠল প্রেমা। চোখ খুলে তাড়াতাড়ি পড়া শুরু করলো। হেমলতা কিছুক্ষণ প্রেমাকে পর্যবেক্ষণ করে স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়। পর মুহূর্তেই খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ বার করে ফেলল। তারও তো পড়তে ইচ্ছে করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলা ছাড় দিতেন, মনে নেই। সে আবার সবকিছু খুব দ্রুতই ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে মনে থাকে। পদ্মজার অবশ্য সবকিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাতে জাফি জাল আর বড়শি নিয়ে মোর্শেদ বাড়িতে ঢুকলেন। কাঁধে পাটের ব্যাগ ঝোলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি বাড়ি ফিরলে পূর্ণা ও প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থ সংকটের জন্য হেমলতা খুব কম মাছ কেনেন। মোর্শেদ যতদিন বাড়িতে থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ কিছু বলার আগেই পূর্ণা প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে। তিনি কাঁধের ব্যাগ উল্টে ধরলেন গামলার ওপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি লেগে যায়। হেমলতা মনে মনে ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের বোনা। আড়াল থেকে পদ্মজা দেখছে, তার ঠোঁটেও হাসি। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। মোর্শেদ বাড়ি থেকে বের হতেই লতা আনতে বাড়ির পেছনে ছুটে যাবে পদ্মজা। প্রেমার মাথায় হাত বুলিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে মোর্শেদ বললেন, হনো লতা, আমার আম্মারে পাবদা বোনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রানবা না। আব্বা আপনি বাড়িতে থাকবেন, তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি, বলল পূর্ণা। মোর্শেদ আর চোখে আড়ালে লুকিয়ে থাকা পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকিয়ে পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকবামি। গামছা নিয়ে কলপারে চলে যান তিনি। জন্মদাতার ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবারই বাড়ি ছাড়ার আগে মোর্শেদ পদ্মজাকে কটু কথা শোনান। তখন হেমলতা রেগে গিয়ে জবাব দিলে তক্কাতক্কি করে তিনি বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি? বাড়ি ফিরলা কোন দিন? মোর্শেদ গোসল সেরে সকালে মিষ্টি রোদ পোহাচ্ছেন। গাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে এসে বললেন, আরে মিয়া চাচা, আহেন আহেন। পূর্ণা রে, চেয়ার আইন্না দে। খবর কি? পূর্ণা চেয়ার নিয়ে আসে। রশিদ এক দলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলো আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে খসখস গলায় ফরমায়েশ দিল, এই মাইয়া, যা পানি লইয়া আয়, অনেকক্ষণ দইরা দমটা আটকাইয়া আছে। প্রেমা রান্নাঘর থেকে পানি এনে দেয়। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বলল, খবর তো বালাই, তো বাবা সেরিডারে কি বিয়া দিবা না? 2 বছর যাক। 2 বছর যাক, পড়তাছে যখন মেট্রিক পাশ করুক। কি কন, মেজোডা না বড়ডা? তোমার বউ তো মরিচের লাহান, কোনো বায়ও রাজি হয় না। তুমি বুঝাও, পাত্র এক্কেবারে খাঁটি হীরা, বাপ দাদার জমিদারি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই ওরা। তিনি জানেন পদ্মজার ওপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দেবে না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক।
মায়ে যখন চায় সেরি পড়ুক তাইলে পড়ুক। রশিদ নিরাশ হয়ে তাকিয়ে রইল, ভেবেছিল মোর্শেদ হয়তো রাজি হবে। রশিদ এতদিন মেয়ের শ্বশুর বাড়িতে ছিল, এরপর বড় অসুখে পড়ে, তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেনি। আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছে আশা নিয়ে, কিন্তু মোর্শেদের জবানবন্দিতে সে আশাহত হলো। কটমট গলায় বলল, যুবতী গড়ে রাহন বালা না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। হনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন বালা থাহে না। পাপ কামেদের চারপাশে গুড় করে, বেলা থাকতে জামাই দইরা দেওয়ান লাগে, বুঝছো? তোমার বউরে বুঝাও। পাত্রের অনেক প্রশংসা করল রশিদ, জমি জমা বাড়িঘর সব কিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিল। রশিদ ঘটক যেতেই মোর্শেদ হেমলতার পাশে গিয়ে বসেন। পদ্মজার বিয়ের কথা তোলেন ইনিয়ে বিনিয়ে। হেমলতা সাফ সাফ জানিয়ে দিলেন কিছুতেই এখন মেয়ের বিয়ে দেবে না, আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতেও মানা করে দেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে এসো। মোর্শেদ রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান। রগে রগে তার রাগ টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি জাজালো কণ্ঠে বলেন, সেরি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠ্যাংও পাইবা না, এই সেরি মজা বুঝাইব। কথাটি শুনে পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হয়ে আসেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসেন, হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারাও ততক্ষণ খুব ভালো থাকে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতার আগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন, তার সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি এক মানুষ মোর্শেদ। ভালোটা কখনোই বোঝে না, মানুষের কথায় নাচে, সারাক্ষণ একটা বাক্যই যেন জপ করে, লোকে কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাথার ওপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বলেন, 1 মাসের লাইগ্যা গড়টা সাইরা লাহারি ঘরে উঠটা পড়ো। হেমলতা কিছু বলেন না। তার প্রশ্নবোধক চাহনি দেখে মোর্শেদ বলেন, শুটিং করার লাইগ্যা মাতাব্বর বাড়ির যারা আইছে হেরা নাকি শুটিং এর জন্য আমার বাড়ি পছন্দ হয়েছে। বিরাট অঙ্কের টাকা দিব কইছে, আমিও কথা দিয়ে আইছি। হেমলতা রেগে যেতে গিয়েও পারলেন না, সত্যি টাকার খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতেও টাকা পাঠাতে হবে। পদ্মজা যখন ছোট ছিল তখন একবার এই বাড়িতে শুটিং হয়েছিল। তিনি কিছুক্ষণ ভেবে বলেন, টাকার কথা আমার সঙ্গে আলোচনা করতে বলো, নয়তো জায়গা হবে না। মোর্শেদ বলে, ঠিক আছে, এখন সব গুছাও, ওরা কালই আইব। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিখন শাহ আর চিত্রা দেবী অলন্দপুরে এসেছে, অথচ সে দেখতে পারল না। হেমলতা তাকে যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজের পর দোয়ায় খুব অনুনয় করে আল্লাহকে বলেছেন যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পারে। আর এখন শুনছে তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে খুশিতে সে মারা যাবে, বুকের ভেতর দম আটকে আসছে। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা জ্বরের গতিতে চা নিয়ে আসে। চিত্রার পাশের চেয়ারটা টেনে তাতে বসলো লিখন। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। কাচুমাচু হয়ে হাসলো মগা। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। এদিকে মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা। চিত্রার হাসির সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখছে মগা। মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। চিত্রা দেবীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে মগা ভীষণ খুশি। চিত্রা বলল, তোমার ভাইয়ের নামটা যেন কি? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখল। মগা, মদন এসবও কারো নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। বারান্দায় বসে বৃষ্টি দেখছে সবাই, প্রত্যেকের হাতে রং চা। ডিরেক্টর আবুল জাহেদের খিচুড়ির স্বাদ অতুলনীয়। তিনি আজ খিচুড়ি রান্না করছেন। বৃষ্টি দেখেই ঢুকে পড়েছেন রান্নাঘরে। চিত্রা লাহারি ঘরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। মগা বলল, ওই যে লাহারি ঘর, ওইটাত আছে। লাহারি ঘর, সেটা কি? জিজ্ঞেস করলেন চিত্রা দেবী। মগার বদলে লিখন জবাব দিল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে এখানে লাহারি ঘর বলে। বুঝা গেছে?
চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। এই মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব, ঠিক আছে? চিত্রার এই মগা ডাক যেন মুহূর্তে মগার জগৎ সংসারকে স্বর্গ করে তোলে। সে বাদ্যের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আপা। চিত্রা লিখনের দিকে তাকিয়ে বলল, তুমি যাবা? ওই তো সামনেই। মগা হই হই করে উঠল, না না, বেড়া লইয়া যাওন যাইতো না, বাড়ির মালিকের মানা আছে। মগার না করার তীব্রতা দেখে ভীষণ অবাক হলো সবাই। চিত্রা প্রশ্ন করলো, মানা কেন? বাড়ির বড় সেরিডারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দর। এই লিখন বাইরের লাহান বিলাই চোখা, সেরিডারে স্কুল ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না। বাড়ি ভাড়া দেওয়ার আগে কইয়া রাখছে, লাহারি ঘরে বেড়া মানুষ না যাইতে। এই সেরি লইয়া বহুত কিসে আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করলো। লিখন তীক্ষ্ণ গোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছি। উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বায়ে পেছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে।